স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো শেরশাহ সূরি সম্পর্কে, অর্থাৎ শেরশাহ সূরি কে ছিলেন সেই সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা GBU অর্থাৎ গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত ফোর্থ সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 6-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমরা একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এই দুটো নাম্বার হলো 7076398606 এবং আরেকটি হলো 6295916282। তো এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলস সব বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছিল সেটা রাখা হয়েছিল 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছিল সেটা রাখা হয়েছিল 699 টাকা। কিন্তু বর্তমানে তোমাদের জন্য একটি বিশেষ অফার রয়েছে যে তোমরা কেবলমাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে পুরো কোর্সটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারছো। এই জন্য তোমাদের কিন্তু আর কোনো ধরনের কোনো পে করতে হবে না। কেবলমাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে এই সেমিস্টারে পুরো কোর্সটা অর্থাৎ পুরো 6 মাসের কোর্সটা তোমরা কিন্তু একবারেই আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারছো। এর জন্য তোমাদের আর কোনো ধরনের কোনো পে করতে হবে না। তবে একটা কথা মনে রাখবে যে এই অফারটা কিন্তু কেবলমাত্র প্রথম 100 জন স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকে আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে শেরশাহ সূরি সম্পর্কে, অর্থাৎ শেরশাহ কে ছিলেন সেই সম্পর্কে। ঠিক আছে, তো দেখো শেরশাহ কে ছিলেন। এক্ষেত্রে বলা হয়েছে যে শেরশাহ জন্ম আনুমানিক 1472 সালে পাঞ্জাবের হোসিয়ারপুরে। ঠিক আছে, তো তার আসল নাম ছিল কি ফরিদ খান, বা বলা যায় যে শেরশাহের প্রকৃত নাম কি, শেরশাহের প্রকৃত নাম হলো ফরিদ খান। ঠিক আছে, তো তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? পাঞ্জাবের হোসিয়ারপুরে। ঠিক আছে, কবে? 1472 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো তার পিতা হাসান খাঁ ছিলেন বিহারের সাসারামের একজন ছোট জায়গিরদার। ঠিক আছে, তার পিতা কোথাকার জায়গিরদার ছিলেন? বিহারের অন্তর্গত সাসারাম অঞ্চলের একজন জায়গিরদার। ঠিক আছে, তো সৎ মায়ের অবহেলার কারণে ফরিদ বাড়ি ছেড়ে জৌনপুরে চলে যান এবং সেখানে আরবি ও ফার্সি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। ঠিক আছে, এটা হলো শেরশাহ সম্পর্কে কিছুটা, শেরশাহের প্রারম্ভিক জীবন সম্পর্কে কিছুটা জানা যায় যে শেরশাহের প্রকৃত নাম ছিল কি ফরিদ খাঁ এবং তার পিতার নাম কি ছিল? হাসান খাঁ। তো তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন পাঞ্জাবের হোসিয়ারপুরে। ঠিক আছে, তো তার পিতা কোথাকার জায়গিরদার ছিলেন? বিহারের অন্তর্গত সাসারাম অঞ্চলে। ঠিক আছে, তো ছোটবেলায় তিনি বাড়ি ছেড়ে চলে যান কোথায়? জৌনপুরে, এবং সেখানে তিনি আরবি ও ফার্সি ভাষায় কি করেন? পাণ্ডিত্য অর্জন করেন। ঠিক আছে, তো শেরশাহ উপাধি তিনি কিভাবে লাভ করেন তা দেখো বলা হয়েছে যে পিতার মৃত্যুর পর তিনি সাসারামের দায়িত্ব নেন। তো তার পিতা কোথাকার জায়গিরদার ছিলেন? বিহারের সাসারাম অঞ্চলের একজন জায়গিরদার ছিলেন। তো তার পিতার মৃত্যু হলে সাসারামের জায়গিরদারের দায়িত্ব কে নিয়ে নেন? শেরশাহ নিয়ে নেন। ঠিক আছে, অর্থাৎ ফরিদ খান নিয়ে নেন। তারপরে দেখো বলা হয়েছে যে পরে তিনি বিহারের স্বাধীন সুলতান বাহার খান লোহানের অধীনে কর্মজীবন শুরু করেন। তো প্রাথমিক পর্বে তিনি ছিলেন একজন জায়গিরদার। জায়গিরদার থেকে তিনি বিহারের যে তৎকালীন শাসনকর্তা ছিলেন বাহার খান, তার অধীনে কি করেন? কর্মজীবন শুরু করেন। ঠিক আছে, বা তার অধীনে কিছু কর্ম তিনি গ্রহণ করেছিলেন। ঠিক আছে, কার অধীনে? বাহার খাঁ অর্থাৎ বিহারের সুলতানের অধীনে। ঠিক আছে, তো কথিত আছে যে তিনি তলোয়ারের এক কোপে একটি জীবন্ত বাঘ হত্যা করেছিলেন, যার ফলে বাহার খাঁ তাকে শের খাঁ উপাধিতে
ভূষিত করেন। তো তিনি যে সময়কালে বাহার খাঁর অধীনে যে চাকরি গ্রহণ করেছিলেন বা চাকরি করতেন, সেই সময়কালে তিনি জীবন্ত একটি বাঘকে কি করেছিলেন, হত্যা করেছিলেন, যার জন্য বিহারের যে সুলতান ছিলেন, তৎকালীন যে শাসনকর্তা ছিলেন বাহার খাঁ, তাকে কি উপাধি দিয়েছিলেন, শের খাঁ। ঠিক আছে, এরপর তিনি ধীরে ধীরে কিভাবে বিহারের ক্ষমতায় উত্তীর্ণ হন তা দেখো বলা হয়েছে যে বাহার খাঁর মৃত্যুর পর তার নাবালক পুত্র জালাল খাঁর অভিভাবক হিসেবে শের খাঁ বিহারের প্রকৃত শাসকে পরিণত হয়। তো বিহারের যে শাসনকর্তা ছিলেন তৎকালীন কে ছিলেন, বাহার খাঁ। তো তার মৃত্যু হলে তার যে পুত্র ছিল, তার পুত্র ছিল কি নাবালক। তো এই নাবালক পুত্রর অভিভাবক হিসেবে বিহারের শাসন ক্ষমতার দায়িত্ব বা শাসন করার দায়িত্ব বা প্রকৃত শাসন ক্ষমতা কার হাতে চলে যায়, শের খাঁর অধীনে। ঠিক আছে, তো এই সময়ে তিনি অত্যন্ত কৌশলে চুনার দুর্গ দখল করেন, যা তার শক্তি বহু গুণে বাড়িয়ে দেয়। তো ধীরে ধীরে কি করেন, তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে ধীরে ধীরে বিহারের যে প্রধান বা বলা যায় যে কেন্দ্রীয় ক্ষমতায় উত্তীর্ণ হন। ঠিক আছে, তো তারপরে দেখো বলা হয়েছে যে মুঘল সম্রাট হুমায়ুন যখন পূর্ব ভারত জয়ের চেষ্টা করেছিলেন, তখন শের খাঁ তাকে সম্মুখ যুদ্ধে এগিয়ে না গিয়ে, ঠিক আছে, গরিলা পদ্ধতিতে ব্যতিব্যস্ত করে তোলেন এবং তাদের মধ্যে দুটি প্রধান যুদ্ধ ভারত ইতিহাস বদলে দেয়। এই দুটি প্রধান যুদ্ধ হলো চৌসার যুদ্ধ এবং কি কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ। এই দুটো যুদ্ধ নিয়ে আমরা পরের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। এখন শুধু এটাই দেখে রাখো যে এই চৌসার যুদ্ধে কে জয় লাভ করেছিল এবং কে পরাজয় লাভ করেছিল। তো এই দুটো যুদ্ধ প্রধানত সংগঠিত হয়েছিল শের খাঁ এবং হুমায়ুনের মধ্যে। ঠিক আছে, তো চৌসার যুদ্ধ হয়েছিল 1539 খ্রিস্টাব্দে। তো এই যুদ্ধে তিনি হুমায়ুনকে পরাজিত করে দেন, অর্থাৎ যুদ্ধ লাভ করেছিলেন শের খাঁ, এবং হুমায়ুন কোনো মতো গঙ্গা নদী পার হয়ে প্রাণ বাঁচান এবং এই জয়ের পর ফরিদ খাঁ শের শাহ উপাধি নিয়ে নিজেকে সুলতান ঘোষণা করে দেন। ঠিক আছে, তারপরে কনৌজের যুদ্ধ বা বিলগ্রাম যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। তো এই যুদ্ধ হয়েছিল শের শাহ এবং কি হুমায়ুনের মধ্যে। তো এটি ছিল চূড়ান্ত লড়াই। এই যুদ্ধে হুমায়ুন সম্পূর্ণ পরাজিত হয় এবং ভারত ছাড়তে কি হয়, বাধ্য হয় এবং পারস্যে আশ্রয় নেয়। তো এই কনৌজের যুদ্ধের সময়কালেই হুমায়ুন একেবারে শোচনীয়ভাবে পরাজিত হয়ে দিল্লি বা আগ্রা ছাড়তে তিনি কি হয়ে যান, বাধ্য হয়ে যান। ঠিক আছে, এবং তিনি যাযাবরের মতো আশ্রয় খুঁজে বেড়ান, শেষ পর্যন্ত তিনি পারস্যে আশ্রয় নেন। ঠিক আছে, তো 1540 সালে কনৌজ, যেহেতু হুমায়ুন একেবারে পরাজিত হয়ে যায়, মুঘল সাম্রাজ্যের পতন ঘটে, হুমায়ুন যে মুঘল সাম্রাজ্য ছাড়তে বাধ্য হয়। তো মুঘল সাম্রাজ্য বা বলা যায় যে ভারতবর্ষের প্রকৃত শাসনকর্তা কে হয়ে যায়, শের শাহ। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে যে 1540 সালে কনৌজের যুদ্ধের পর শের শাহ দিল্লি ও আগ্রা দখল করেন এবং এর মাধ্যমে ভারতে দ্বিতীয়বারের মতো আফগান শাসন অর্থাৎ সুর বংশ প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তো এই যে আফগানদের পরাজিত করে বাবর কি করেছিল, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল। কিন্তু শের শাহ হুমায়ুনকে পরাজিত করার মাধ্যমে দ্বিতীয়বারের মতো ভারতবর্ষে কি করেছিল, আফগান শাসন প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, এভাবে শের শাহ কি হয়েছিলেন 1540 থেকে দেখো বলা হয়েছে যে 45 সাল পর্যন্ত তিনি মাত্র 5 বছর শাসনে উত্তীর্ণ ছিলেন এবং তিনি সিন্ধ থেকে বাংলা পর্যন্ত এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন। তো দেখো শের শাহ যে ভারতবর্ষের প্রধান শাসকে পরিণত হয়েছেন কোথা থেকে, একজন জায়গিরদার থেকে। ঠিক আছে, বিহারের একজন জায়গিরদার থেকে। যেমন এই যে সাসারামের জায়গিরদার ছিলেন কে, তার পিতা। তো একজন জায়গিরদার থেকে তিনি ধীরে ধীরে ক্ষমতার উত্তীর্ণ হতে হতে ভারতবর্ষের শাসকে বা বলা যায় যে মুঘল সাম্রাজ্যের পতন ঘটিয়ে সুসাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন বা বলা যায় যে দ্বিতীয়বারের মতো ভারতবর্ষে আফগানদের শাসন প্রতিষ্ঠা করেছিলেন কে, শের শাহ। তো তিনি প্রথমে জায়গিরদার হন, জায়গিরদার থেকে তিনি বিহারের শাসনকর্তায় পরিণত হন এবং বিহারের শাসনকর্তা থেকে তিনি ধীরে ধীরে মুঘল সাম্রাজ্যের পতন ঘটিয়ে ভারতবর্ষের প্রধান শাসকে পরিণত হয়ে যায় বা বলা যায় যে তিনি ভারতবর্ষের সুর সাম্রাজ্যের বা সুর বংশের প্রতিষ্ঠা করেছিল বা বলা যায় যে আফগানদের শাসন প্রতিষ্ঠা করেছিলেন কে, শের শাহ। ঠিক আছে, তো তিনি কেবলমাত্র 5 বছর শাসন করেছিলেন।
1545 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে এই কেবলমাত্র 5 বছরের সময়কালে তিনি কেবলমাত্র বিশাল সাম্রাজ্য গড়ে তোলেনি, তার পাশাপাশি এই সাম্রাজ্যের মধ্যে বা তৎকালীন ভারতবর্ষে বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট উন্নতি সাধন করেছিলেন। যেমন রাস্তাঘাটের উন্নতিতে, এছাড়া প্রশাসনিক ক্ষেত্রে, এছাড়া ভূমি রাজস্ব নীতির ক্ষেত্রে তিনি বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট উন্নতি সাধন করেছিলেন। সুতরাং বলা যায় যে ভারত ইতিহাসে শের শাহের গুরুত্ব কিন্তু অপরিসীম। তো স্টুডেন্টস, এই ছিল আজকে ক্লাস শের শাহ সম্পর্কে। আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।